বাংলার পালস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বাংলার পালস টিভিতে প্রার্থীর বিষয়ে আশয় এই নিয়ে আমাদের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের অন্যতম প্রতিভু উজ্জয়িনী হালিম। উজ্জয়িনী হালিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। প্রার্থীর বিষয় আশয়, অর্থাৎ আমরা জানি যে প্রার্থী যখন প্রার্থী পদের জন্য নমিনেশন ফাইল করেন সেই সময় তাকে এফিডেভিট জমা দিতে হয়। সেই এফিডেভিট থেকে তো আপনাদের যাবতীয় তথ্য একদমই পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এই সংস্থার সাথে কাজ করে প্রার্থীরা যে হলফনামাগুলো জমা করেন তার থেকে তথ্য নিয়ে আমরা প্রতিবেদনগুলো তৈরি করি। তাতে যেমন আর্থিক প্রেক্ষাপট একটা বড় বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে প্রার্থীদের বিরুদ্ধে চলা নানান রকম ফৌজদারি মামলা এবং শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি। তো আর্থিক প্রেক্ষাপট নিশ্চয়ই একটা সেন্ট্রাল বিষয় যেটা নিয়ে আমরা, অর্থাৎ আমরা জানি যে পঞ্চম দফার ভোট 20 মে রয়েছে এবং ষষ্ঠ দফার ভোট তারপর রয়েছে এবং তারপর হবে সপ্তম দফার ভোট। এই 7 দফার ভোট নিয়ে হবে এবারে লোকসভা নির্বাচন। তো আমি উজ্জয়িনী হালিমের কাছে জানতে চাইব, পঞ্চম দফার ভোটে যে আসনগুলি রয়েছে সেখানে সবথেকে বেশি উপার্জিত প্রার্থীকে? সেইটা পঞ্চম দফায় যদি আমরা আর্থিক প্রেক্ষাপটের দিকে সবচেয়ে বেশি উপার্জন করেছেন প্রার্থী, উপার্জন না, আমরা সম্পদ আছে সবচেয়ে বেশি সম্পদশালী প্রার্থীর কথা দেখি, তাহলে পঞ্চম দফাতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তার মধ্যে 1 নম্বর স্থানে রচনা ব্যানার্জি রয়েছেন। ইনি হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থাবর অস্থাবর সমস্ত মিলিয়ে এনার মোট সম্পদ 35 কোটি টাকার বেশি। এরপরে দ্বিতীয় স্থানে শ্রী কল্যাণ ব্যানার্জি রয়েছেন, ইনিও তৃণমূল কংগ্রেসের, যিনি শ্রীরামপুর কেন্দ্র থেকে পেশায় আইনজীবী, এবং এনারও সম্পদ 30 কোটি টাকার বেশি। আর তৃতীয় স্থানে একজন নির্দল প্রার্থী বনগা কেন্দ্র থেকে রয়েছেন, সুমিতা পোদ্দার নাম, এনার মোট সম্পদ 22 কোটি টাকার বেশি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে রচনা বন্দ্যোপাধ্যায় টেলিভিশনের একজন স্টার, দিদি নাম্বার 1-এ তিনি অভিনয় করে থাকেন এবং এই সিরিয়ালে দিদি নাম্বার 1টি তাকে কেন্দ্র করেই আবর্তিত হয় এবং তার অর্জিত সম্পদের পরিমাণ প্রায় 35 কোটি টাকা এবং তিনি এই মুহূর্তে পঞ্চম দফার যে প্রার্থী তালিকা রয়েছে সেই প্রার্থী তালিকায় সবার ওপরে স্থান পেয়েছেন। এছাড়া সুমিতা পোদ্দার, তিনি একজন নির্দল প্রার্থী, তারও কিন্তু 22 কোটি টাকার সম্পদ রয়েছে, তিনি তৃতীয় স্থানে রয়েছেন। আর সব থেকে কম বিত্তশালী প্রার্থী যদি বলি, হ্যাঁ সেটাও খুব ইন্টারেস্টিং, কারণ একদিকে এত সম্পদ, অন্যদিকে কম সম্পদের অধিকারী 3 জনের কথা যদি বলি, প্রথম স্থানে এই 3 জনই 2 জন নির্দল এবং একজন এসইউসিআই। তো প্রথম স্থানে নির্দল প্রার্থী সুরজিৎ হেমব্রম, ইনি হুগলি লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন, এনার মোট সম্পদ 5427 টাকা। দ্বিতীয় স্থানে রোহিত কুমার পাঠক, ইনি নির্দল ব্যারাকপুর থেকে লড়ছেন, 15,000 টাকার সামান্য বেশি সম্পদ নিয়ে। তৃতীয় স্থানে প্রদ্যুৎ চৌধুরী শ্রীরামপুর থেকে এসইউসিআই সির প্রার্থী, 16,355 টাকা নিয়ে লড়ছেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি হ্যাভ আর হ্যাভ নটদের লড়াই। হ্যাভেদের লড়াইয়ে যেমন রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তেমন সুরজিৎ বাবুও রয়েছেন, যিনি হুগলি থেকে লড়ছেন, তার অর্জিত সম্পদের পরিমাণ 5,000 টাকার কাছাকাছি। অর্থাৎ এই যে হ্যাভ আর হ্যাভ নটদের প্রতিদ্বন্দ্বিতা, এই হচ্ছে ভারতবর্ষের ছবি। ভারতবর্ষের যদি সার্বিক ছবিটি আমরা দেখি তাহলে দেখব কঙ্গনা রানাওয়াতের যেখানে 91 কোটি টাকার সম্পদ রয়েছে, সেখানে এমন প্রার্থীও রয়েছেন যার হয়তোবা সম্পদের পরিমাণ 10 লক্ষ টাকাও নয়। আমরা সরাসরি উজ্জয়িনী হালিমের কাছে আসব ষষ্ঠ দফার নির্বাচন নিয়ে। ষষ্ঠ দফায় যে নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনে বিত্তশালী এবং কম বিত্তশালী প্রার্থী কারা রয়েছেন? সবচেয়ে আপনার যারা সম্পদগতভাবে বিত্তশালী প্রার্থী রয়েছেন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম স্থানে এখানেও অভিনেতা অধিকারী দীপক দেব রয়েছেন। হ্যাঁ, তিনি দেব অধিকারী, তিনি ঘাটাল থেকে দাঁড়িয়েছেন, মোট সম্পদ 37 কোটি টাকার বেশি। দ্বিতীয় স্থানে অরূপ চক্রবর্তী, উনি তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া থেকে প্রার্থী, 17 কোটি টাকার বেশি সম্পদ নিয়ে। আর উর্বশী ব্যানার্জি, ইনি জাতীয় কংগ্রেসের কাঁথি থেকে কন্টেস্ট করছেন, 6 কোটি টাকার বেশি সম্পদ নিয়ে দাঁড়িয়েছেন। এই সবচেয়ে কম যদি দেখি তাহলে জয়দেব ধঙ্ক বলে একজন, তিনি বিএসপি প্রার্থী, ইনি বিষ্ণুপুর থেকে দাঁড়িয়েছেন, এনার 5,000 টাকা সম্পদ। এর সবই স্থাবর সম্পদ নেই। সঞ্জীব দে, ইনি নির্দল, মেদিনীপুর থেকে 13,056 টাকা। আর অজিত মাহাতো পুরুলিয়া থেকে নির্দল, এনার 15,000 টাকা সম্পদ। অর্থাৎ আপনাদের জানিয়ে রাখবো, স্থাবর সম্পদ বলতে বোঝায় সেই সম্পদকে যা বাড়ি, জমি, ভিটে ইত্যাদিকে বোঝায়, এবং অস্থাবর সম্পত্তি হচ্ছে ব্যাংকে গচ্ছিত টাকা এবং অন্যান্য সোনার অলংকার বা এই জাতীয় কিছু পদার্থ। আমরা জানতে পারলাম যে পঞ্চম দফাতে প্রার্থীদের বিষয় আশয় কোন দিকে রয়েছে। এবার যাব টেন্টেড প্রার্থী সম্পর্কে। অপরাধীর তালিকায় কারা রয়েছেন যদি একটু বলেন।
আমি মোটামুটি এটা পঞ্চম দফার যদি বলি তাহলে একটা মানে সামগ্রিক পরিসংখ্যান যদি দিই, পঞ্চম দফাতে সামগ্রিকভাবে 88 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আমাদের বিশ্লেষণে বলছে 21 জন বা 24% প্রার্থীর বিরুদ্ধে নানা রকম ফৌজদারি মামলার অপরাধ রয়েছে, যার মধ্যে 19 জন বা 22% প্রার্থীর ক্ষেত্রে এই অপরাধের নেচারগুলো গুরুতর। এটার একটা দলগত ভাগ দেখা যায়। তৃণমূল কংগ্রেসের 7 জন পঞ্চম দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 3 জন প্রার্থীর বিরুদ্ধে নানা রকম মামলা রয়েছে। বিজেপির 7 জনের মধ্যে 5 জনের বিরুদ্ধে মামলা রয়েছে। সিপিআইএমের 5 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে। অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 1 জনের বিরুদ্ধে। আর ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি বলে একটি পার্টি, তার 4 জন প্রতিদ্বন্দ্বী, 1 জনের বিরুদ্ধে মামলা। নির্দল 39 জন, তার মধ্যে 8 জনের বিরুদ্ধে মামলা। তো এই সামগ্রিকভাবে 21 জনের বিরুদ্ধে মামলা পঞ্চম দফায়, যেটা 24%। যদি একটা প্রশ্ন থেকে যায়, ফৌজদারি মামলা হয় কিন্তু মামলা যদি কনভিকশন না হয়, তারা তো ইলেকশনে লড়তে পারেন ভারতীয় সংবিধান অনুযায়ী। হ্যাঁ, এবং কনভিকশন হলেও লড়তে পারেন। যদি আমরা সর্বভারতীয় চিত্রটা দেখি তাহলে প্রতি দফাতেই আমরা 8, 9 থেকে 12 জন পর্যন্ত কনভিক্টেড যারা মানুষ তারাও প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু সেখানে একটা নিয়ম রয়েছে যে 5 বছরের কম সাজা বা এত একটা অঙ্ক আছে, এত টাকার কম জরিমানা ধার্য হলে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আর এই ক্ষেত্রে কোনোটাই কনভিকশন হয়নি, সবকটাই কিন্তু মামলা চলছে। এরকমও নয় যে শুধুমাত্র এফআইআর লেখা হয়েছে, চার্জশিটেড মামলা চলছে কিন্তু কনভিকশন হয়নি। অর্থাৎ মামলা চলাকালীন তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং তাদের প্রার্থীপদ দিতে কোনো অসুবিধা নেই। ঠিক সেইভাবেই প্রার্থীপদ দিয়েছেন এবং আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের অপরাধীর সংখ্যা বেশি, বিজেপির 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে 3 জনের বিরুদ্ধেই মামলা রয়েছে। এবং সিপিআইএম বামেদের যে তালিকা উজ্জয়িনী আমাদের বললেন, সেখানেও আমরা দেখতে পেলাম যে কয়েকজন রয়েছেন যাদের বিরুদ্ধে অপরাধগত মামলা চলছে। ফৌজদারি মামলা চলতে পারে, ফৌজদারি মামলা চললে কনভিকশন হলেও যে তারা আসতে পারেন প্রার্থী পদে, সেটা ভারতীয় সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন। সেই রায়ের প্রেক্ষিতে পারি যে 5 বছরের কম সময় যদি সাজা হয় তাহলে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আর একটা কথা উজ্জয়িনী আমি জানতে চাইব, সেটা হচ্ছে আপনি তো সার্বিকভাবে সবকটা দফার একটা মূল্যায়ন করেছেন। সর্বাধিক দফা যদি দেখি আমরা, তাহলে সব থেকে বিত্তশালী পার্টি ব্যক্তি কে আছেন? এখনো অবধি আমরা 1 থেকে 6 দফা হলফনামা বিশ্লেষণ করেছি। তো এই হলফনামাতে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে সবচেয়ে 3 জন বিত্তশালী প্রার্থী, যেটা আমার সামনে তথ্যটা রয়েছে। প্রথম স্থানে অমৃতা রায়, কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী, রাজবাড়ী। ওনার 554 কোটি টাকা সম্পদ উনি দেখিয়েছেন, তবে উল্লেখ্য ওনার নিজেরটা কিছুই না, সবটাই স্পাউসের দেখিয়েছেন আর কি। তো সেইটা তবুও উনি যখন দেখিয়েছেন 554 কোটি টাকা, উনিই প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে শত্রুঘ্ন সিনহা, জানেন নাম করা অভিনেতা, আসানসোল থেকে তৃণমূল প্রার্থী, 210 কোটি টাকা সম্পদ। তো অমৃতা রয় এবং শত্রুঘ্ন প্রসাদ সিনহা এরা চতুর্থ দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং তৃতীয় দফাতে নির্বাচনে দাঁড়িয়েছিলেন খলিলুর রহমান, জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী, এনার 51 কোটি টাকা সম্পদ। তো সম্পদগতভাবে 6টা ফেজের মধ্যে কিন্তু প্রথম 3-এ এনারাই রয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে 3 জন প্রথম 3-এ রয়েছে 6টি ফেজের মধ্যে, অর্থাৎ 7 দফার নির্বাচন হবে তার 6টি ফেজের মধ্যে। তার মধ্যে বাম প্রার্থীরা কেউই তালিকায় নেই। তালিকায় রয়েছেন তৃণমূল প্রার্থী, তালিকায় রয়েছেন বিজেপি প্রার্থী এবং অবশ্যই তৃণমূল প্রার্থী আরেকজন রয়েছেন তালিকায়। অর্থাৎ বামেদের বিষয়াশয় বা বামেদের খুব একটা সুবিধাজনক অবস্থা নেই বলতে পারি আমরা, তাই তো? বামেদের মধ্যেও কোটিপতি প্রার্থী রয়েছেন এবং সেটাও বিভিন্ন দফার নির্বাচনে ধরা পড়েছে। একদম টপ 3 বা বটম 3-তে আসছেন না, কিন্তু মাঝামাঝি জায়গায় তারাও একেবারেই যে খুব নিঃস্বর দিকে যাচ্ছেন তা নয়। মানে বামেদের মধ্যেও কোটিপতি প্রার্থী আমরা দেখেছি। আচ্ছা, এই যে 6 দফার নির্বাচন হলো, 6 দফার মধ্যে যে নিঃস্ব প্রার্থী, অর্থাৎ যার কিছু নেই এমন প্রার্থী আমরা কয়েকজনের নাম শুনলাম, কিন্তু 6টি দফা যদি বিশ্লেষণ করি তাহলে কি পরিস্থিতি? আমরা সেইটা একটা জায়গাতে করে আনা নেই, তবে আমি আমাদের সার্বিক পর্যবেক্ষণ থেকে যেটা দেখা যাচ্ছে যে কম বিত্তশালী প্রার্থীরা অধিকাংশ নির্দল প্রার্থী। কম বিত্তশালী প্রার্থীরা সবাই নির্দল প্রার্থী, অর্থাৎ এটা একটা যুক্তিগ্রাহ্য কারণ আছে। যদি আপনার কোনো দলের লেভেল না থাকে তাহলে আপনি কিন্তু বিত্ত অর্জন করতে পারবেন না। সেটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ব্যাচের পরিসংখ্যানে ফুটে উঠলো, যদি ওরা এখনও পুরো বিশ্লেষণটা করতে পারেননি। আর একটা প্রশ্ন আপনাকে না করে পারছি না, সেটা হচ্ছে এই যে বিত্তশালী প্রার্থীরা যারা ভোটে লড়ছেন এবং কম বিত্তশালী প্রার্থীরা ভোটে লড়ছেন, এরা সবাই তো একই অঙ্কের টাকা পাচ্ছেন তাদের দলের কাছ থেকে, বা
না, সেটা তো কোনো নির্দিষ্ট কিছু বেঁধে দেওয়া নেই। ওনাদের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওনাদের প্রার্থী হিসেবে ব্যয়ের একটা ঊর্ধ্বসীমা আছে, সেটা আমরা জানি। ব্যয়ের ঊর্ধ্বসীমাটা কত আছে? এক্স্যাক্টলি ফিগারটা আমার 74 লাখ এক সময় ছিল, এখন বোধহয় ওটা আরও বেড়েছে। তো সেইটা কিন্তু এক একজনের, যাদের 10,000 15,000 টাকা সামগ্রিক সম্পদ, তারা অত টাকা ব্যয় করতে পারবেন না। এটা প্রার্থীর ব্যয়ের ঊর্ধ্বসীমা। এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে দলের ব্যয় করা। একটা প্রার্থী যদি দলের প্রার্থী হয়, তাহলে দল সেই প্রার্থীর জন্য ব্যয় করতে পারে, তার কোনো ঊর্ধ্বসীমা নেই। এবারে যদি বিজেপির 7 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকেন, তার পিছনে দল কত ব্যয় করবেন সেটা দল সিদ্ধান্ত নেবেন, এবং দলের সেক্ষেত্রে কোনো বাধা ধরা, কোনো ঊর্ধ্বসীমা নেই, কোনো দলের ক্ষেত্রেই নেই। এবং প্রতিটি প্রার্থীকে দল সমপরিমাণে টাকা দিচ্ছেন কিনা এটা তো দলীয় সিদ্ধান্ত, এর কোনো আলাদা নিয়ম তো কিছু নেই। দল নির্বাচন হয়ে যাওয়ার পরে ইলেকশন ওয়াচ অবশ্যই প্রার্থীদের আয় ব্যয়ের একটা হিসেব করছে, যদিও এটা তাদের পারভিউয়ের মধ্যে পড়ে না, তবু আমি প্রশ্নটি না করে পাচ্ছি না। সেটি হচ্ছে বিজেপি, তৃণমূল, কংগ্রেস এবং বাম, এই 4টি দলের মধ্যে এবার ইলেকশনে, অর্থাৎ লোকসভা ইলেকশনে ব্যয়ের নিরিখে কারা এগিয়ে রয়েছে বলে আপনার মনে হয়? ব্যয়ের হিসাব তো তারা এখনো দেননি। ব্যয়ের হিসাব তো নির্বাচন হয়ে যাওয়ার 15 দিনের মধ্যে তারা দেবেন। সুতরাং ব্যয়ের হিসেব দেখতে গেলে আমাদের একটা ধারণা করতে হয় যে কি রকম পরিমাণে বড় বড় তারা র্যালি করছেন, ক্যাম্পেইন করছেন ইত্যাদি। একটা তথ্য তো খুব স্পষ্টভাবেই আমাদের সামনে এসেছে কিছুদিন আগে, যে নির্বাচনী বন্ড বা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কোন দল কত টাকা পেয়েছেন, এবং আমরা স্বভাবতভাবেই দেখেছি যে বিজেপি সবচেয়ে বেশি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে পেয়েছেন বিভিন্ন সময়, তারপরে জাতীয় কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেস, মোটামুটি এই 3 জন রয়েছেন। তো এবং এখন যদি আমরা র্যালিগুলো দেখি, ক্যাম্পেইনগুলো দেখি, যেটা সবচেয়ে ঝকমকে ক্যাম্পেইন র্যালি, এগুলো বিজেপি সর্বভারতীয় স্তরে, আমাদের রাজ্য স্তরে তৃণমূল কংগ্রেসে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসেব এনাদের দেওয়ার কথা আইনগতভাবেই নির্বাচন হয়ে যাওয়ার পরে, মানে অর্থাৎ নির্বাচন হওয়ার 15 দিনের মধ্যে আয় ব্যয়ের হিসেবটি দিতে হয়, এটি একদম বিধিবদ্ধ নিয়ম নির্বাচন কমিশনের। সেই হিসেবে এখনো পর্যন্ত পড়েনি, কারণ নির্বাচন হওয়ার পর 15 দিন অতিক্রান্ত হওয়ার মধ্যেই তারা সেই ব্যয়টি হিসেবটি দেবেন। ইলেকট্রাল বন্ড, এই ইলেকট্রাল বন্ড নিয়ে কিন্তু একটা ঘোটালার কথা শোনা যাচ্ছে, এবং ভারতবর্ষে ইলেকট্রাল বন্ড সম্পর্কে বিজেপির বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ উঠেছে, তারা সবথেকে বেশি টাকা অ্যাকুমুলেট করেছে। এই টাকা অ্যাকুমুলেট করার ব্যাপারটা কতটা হতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এটা তো এর মধ্যে তো কোনো লুকোছাপ, এখন বর্তমানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে যে চিত্র সামনে এসেছে, তার মধ্যে তো কোনো আমাদের স্পেকুলেশন করার জায়গা নেই। যে যত টাকা পেয়েছেন এসবিআই সেটা জানিয়েছে, সেই টাকাটাই। এক্স্যাক্ট ফিগারটা আমি সাথে লিখে আনিনি, তবে এটা তো পাবলিক ডোমেনে রয়েছে। বিজেপি প্রচুর, মানে প্রায় 5,000 কোটি টাকা এরকম একটা বড় অঙ্কের টাকা পেয়েছেন সমগ্র শুরু থেকে শেষ পর্যন্ত ধরলে। এবং তারপরে অন্যান্য দল যেমন কংগ্রেস, এবং শেষের দিকে তৃণমূল কংগ্রেস আবার অন্যদেরকে ফেলে এগিয়েছিল, তৃণমূল কংগ্রেসও প্রচুর টাকা পেয়েছেন। এর বড় সমস্যাটা ছিল যে টাকাটা কোথা থেকে দিচ্ছেন বা কে দিচ্ছেন, এইটার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। যেমন তৃণমূল কংগ্রেস দাবি করছে যে বিফ যারা রপ্তানি করেন তারা নাকি বেশি টাকা দিয়েছেন বিজেপির ফান্ডে, যদিও এর সম্পর্কে যুক্তিগ্রাহ্য কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কারণ সবটাই কিন্তু এখনো পর্যন্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিস্ফুটিত হয়নি। আর একটি কথা, এরা কি প্রত্যেকে 80A, যেটা ইনকাম ট্যাক্সের 80A ধারা রয়েছে, সেই ধারা অনুযায়ী ছাড়টা পান? রাজনৈতিক দলগুলো ইনকাম ট্যাক্স রাজনৈতিক দলকে দিতে হয় না, তারা আয়কর মুক্ত, সুতরাং সেই সুবিধাটা তো তারা পানই। তবে ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে কারা কাকে টাকা দিয়েছেন, এখন একটা চিত্র মোটামুটি সামনে এসেছে। সুতরাং ওই রকমভাবে অত মাইনিউট স্কেলে ছোট ছোট টাকাও তো অনেকে দিয়েছেন, ছোট টাকা মানেও 2-3 কোটি টাকার বেশি। তবে বড়োভাবে সামনে এসেছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো টাকা দিয়েছে, মাইনিং কোম্পানিগুলো টাকা দিয়েছে, লটারি কোম্পানি টাকা দিয়েছে। বিফ টিফ আমি অত শুনিনি, কিন্তু এই বড়গুলোই বড় করে সামনে এসেছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা খুব বড় অবদান রয়েছে। ঠিক তাই, আমরা শুনতে পেয়েছি একটি লটারি কোম্পানি, তারা কিন্তু ইলেকট্রাল ফান্ডে এত টাকা বিজেপিকে দিয়েছে যা প্রায় সীমাহীন বলে বলা হচ্ছে, এবং এই লটারি কোম্পানি কিন্তু কোয়েশ্চেনেবল, এবং লটারি কোম্পানি টাকা দিয়েছে। এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যেটা উজ্জয়িনী এইমাত্র বললেন, বেশ কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম পাওয়া গেছে যারা বিজেপির ফান্ডে টাকাটা বেশিরভাগ দিয়েছেন। কংগ্রেসও কিন্তু কম যায় না, এবং তৃণমূল কংগ্রেস যে ইলেকট্রাল ফান্ডের টাকাতে খানিকটা পরিপুষ্ট হয়েছে, সে কথা উজ্জয়িনী হালিমের কথাতে এলাম। আপনার কাছে আরেকটি প্রশ্ন, এই যে বিত্তশালী হ্যাভ আর হ্যাভ নট বলছি, এই হ্যাভ আর হ্যাভ নটের মধ্যে যে তারতম্য রয়েছে, এটা কি নির্বাচনে কোনো প্রতিফলন ফেলে, নির্বাচনে কি কোনো জায়গা রাখে? দেখুন, নির্বাচনে তো সবার জন্য যাকে বলে একটা সমান লেভেল প্লেয়িং গ্রাউন্ড যাকে আমরা বলি, সেটা থাকা দরকার। একজন, যেহেতু আমাদের দেশের সংবিধান একজন নির্দল প্রার্থীকেও প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার দিয়েছে, তো যার 15,000 টাকা
সর্বভারতীয় ক্ষেত্রে এমনও একজন আছেন যার 2 টাকা সম্পদ, তো যার 2 টাকা 15,000 টাকা সম্পদ, সে এমন প্রতিদ্বন্দ্বী যার সর্বভারতীয় ক্ষেত্রে 1200-1500 কোটি টাকা পর্যন্ত সম্পদশালী প্রার্থীরা লড়ছেন, আমাদের রাজ্যে 500, 200, 300। তো এইখানে আর্থিক দিক থেকে কোনো সমতা নেই। সুতরাং একটা প্রার্থীর যে ব্যক্তিগতভাবে খরচের ঊর্ধ্বসীমা যেটা ধার্য করা রয়েছে, যার 15,000 টাকা সম্পদ, তার তো সেই ঊর্ধ্বসীমার কাছাকাছি পৌঁছানোর কোনো সম্ভাবনাই নেই। এইটা একটা লেভেল প্লেইং গ্রাউন্ড, ব্যাপারটা ঠিক থাকে না বলে অবশ্যই এটা প্রতিভাত হয়। লেভেল প্লেইং গ্রাউন্ড ঠিক থাকে না, এবং এই অভিযোগটাকে কেন্দ্র করে কিন্তু গোটা ভারতবর্ষ উদ্বেলিত। এই মুহূর্তে ভারতবর্ষে এটা নিয়ে চর্চা চলছে, এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ দীর্ঘদিন ধরে তারা এই কাজটি করে আসছে। এই যে আপনারা যে কাজটি করেন, সেই কাজটি দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং সেই কাজে আপনারা প্রার্থীদের এফিডেভিট থেকেই সমস্ত তথ্য সংগৃহীত করেন। তো প্রার্থীদের এফিডেভিটের বাইরে যদি কিছু থাকে, সেটা কি গ্রাহ্য হয়? প্রার্থীরা এফিডেভিট করে যা দিচ্ছেন সেই হলফনামার ভিত্তিতেই আমাদের প্রতিবেদন সেই হলফনামায় নির্বাচন কমিশনের কাছে জমা রয়েছে। যদি তারা হলফনামাতে কোনো তথ্য গোপন করে থাকেন, কোনো তথ্য প্রকাশ না করে থাকেন বা বিকৃতভাবে উপস্থিত করে থাকেন, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ, কারণ ওনারা এফিডেভিট করছেন, করে জমা করছেন। কিন্তু যেটা জমা করলেন না, দিলেন না, সেটা নিয়ে স্ক্রুটিনি করার মতন আমাদের সাংগঠনিক কোনো ক্ষমতা নেই। সেটা হয়তো আয়কর বিভাগ এবং নির্বাচন কমিশন করতে পারেন। তবে আমাদের যা জানা, যতদূর আমাদের কাছে তথ্যাদি রয়েছে, আজ পর্যন্ত সেই রকম হলফনামার সাথে খুব অসঙ্গতিপূর্ণ আয়ের সাথে ব্যয় বা ব্যয়ের সাথে আয় বলে সেইটা নিয়ে তদন্ত হয়েছে এরকম জানা নেই। আমরা নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন সময় যখন এটা নিয়ে জিজ্ঞেস করেছি, তারা বললেন এটা করা তাদেরও কাজ না, এটা করা আয়কর দপ্তরের কাজ। তারা হলফনামার কপি আয়কর দপ্তরে পাঠিয়ে দেন, এবং আয়কর দপ্তর যদি মনে করেন তাহলে তারা ব্যবস্থা নেবেন। যদিও সেই ক্ষেত্রে খুব সক্রিয়ভাবে, মানে খুব তাড়াতাড়ি চটপট কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমার জানা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে তার মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিল করার সময় তিনি বলেছেন তার বাড়ি নেই, ঘর নেই, এমনকি গাড়ি পর্যন্ত নেই। প্রার্থীর পদে যে গাড়িটা থাকে, সেটা এফিডেভিটে কি উল্লেখ করা থাকে গাড়ির ব্যাপারটা? হ্যাঁ, ওটা আপনার তো মুভেবল অ্যাসেট বা অস্থাবর সম্পত্তির মধ্যে উল্লেখ করতেই হয় যদি তার নিজের গাড়ি থাকে। এমনকি তার মানে ডিপেন্ডেন্ট, মানে তার বাড়িতে তার স্ত্রী বা পুত্রকন্যা, তাদেরও সম্পদটা মোট সম্পদের মধ্যে গণ্য হয়। সুতরাং এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী তো বোধহয় সম্পূর্ণ, মানে পরিবারের সাথে সম্পর্কহীন অবস্থায় থাকেন। সুতরাং আর বাকি ওনার আবাসস্থল থেকে গাড়ি, এগুলো তো সবই সরকারি টাকাতেই নিশ্চয়ই উনি পাচ্ছেন, সেজন্য আলাদা করে ব্যক্তিগতভাবে কিছু নেই, সেটাই বলেছেন। সেটাই একটা কথা জিজ্ঞাসা করি, ধরুন আজকে কেউ প্রার্থী হলেন, সেই প্রার্থীর স্পাউস, তার প্রচুর অর্থ রইল, কিন্তু প্রার্থীর নিজস্ব নামে কিছু রইল না, এফিডেভিট কি সেটা গ্রাহ্য করবে? হ্যাঁ, এই তো অমৃতা রয় যার উদাহরণ দিলাম কৃষ্ণনগরে, যিনি 554 কোটি টাকা সম্পদ দেখিয়েছেন, তার নিজের তো কিছুই নেই, তিনি সবটাই তার স্বামীর সম্পদটা দেখিয়েছেন, এবং 554 কোটি টাকার অধিকাংশটাই হচ্ছে স্থাবর সম্পদ, ঘর বাড়ি, একটা জমি, নন এগ্রিকালচারাল ল্যান্ড, ঘর বাড়ি, এইটাই থেকেই এই টাকাটা আসছে। সুতরাং, এবং ইনি পেশায় ইনি হাউসওয়াইফ বলে নিজেকে বলেছেন। তো সুতরাং সেটা তো গ্রাহ্য হবেই, কারণ এফিডেভিটে বলাই হচ্ছে যে মোট সম্পদ মানে প্রার্থীর এবং প্রার্থীর স্ত্রী বা স্বামী, মানে স্পাউসের এবং ডিপেন্ডেন্টদের সম্পদ মিলিয়ে মোট সম্পদ। অর্থাৎ আমরা উজ্জয়িনীর কাছ থেকে জানতে পারলাম যে পঞ্চম দফা, ষষ্ঠ দফা এবং যে নির্বাচনগুলি আসছে সপ্তম দফা বাদ দিয়ে সেই নির্বাচনের রূপরেখাটি, এবং উজ্জয়িনী আমাদের জানিয়ে দিলেন যে হ্যাভ প্রার্থী কারা এবং হ্যাভ নট প্রার্থী কারা। ধন্যবাদ উজ্জয়িনী আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য।